আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কেরামতপুর এমএএইচ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি আলোচনা করব বিষয় রসায়ন বিজ্ঞান, অধ্যায় দশম, শ্রেণী নবম ও দশম অধ্যায়ে এটি আমার দ্বিতীয় অনলাইন ক্লাস। আশা করি তোমরা আমার অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে। আজকে আমি আলোচনা করব তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, কার্বন বিজারণ পদ্ধতি, স্ববিজারণ পদ্ধতি। আমি এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। প্রথমে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। কিভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব সেই সম্পর্কে আমরা জানব। প্রথমে এখানে আমরা চিত্র সম্পর্কে জেনে নিই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য। এখানে যে চিত্রটা এঁকেছি এটি হচ্ছে গ্রাফাইটের আস্তরণযুক্ত স্টিল পাত্র। আর এই স্টিলের পাত্রের মধ্যে কয়েকটি কার্বন দণ্ড প্রবেশ করানো হয়েছে। এখানে কার্বন দণ্ড আছে, এখানেও কার্বন দণ্ড আছে, এখানেও কার্বন দণ্ড আছে। তাহলে কার্বনের এই অংশটি হচ্ছে ক্যাথোড, কার্বনের এই অংশটি হচ্ছে অ্যানোড, মনে রাখবা। আর এই পাত্রের মধ্যে যে দ্রবণ নেওয়া হয়েছে এটি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের দ্রবণ। অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের দ্রবণ। ক্রায়োলাইট সংকেত মনে রাখবা, Na2 অ্যালুমিনিয়াম ক্লোরিন সয়। এটা রাসায়নিক হচ্ছে সোডিয়াম হেক্সাফ্লোরো, সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। তাহলে রাসায়নিক নাম মনে রাখবা সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। এটা হচ্ছে ক্রায়োলাইট, যাকে ক্রায়োলাইট বলা হয়। তো এটা মনে রাখবা, এটা নৈর্বৃত্তিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্রায়োলাইটের সংকেত কি, কিংবা ক্রায়োলাইটের রাসায়নিক নাম কি। ক্রায়োলাইটের রাসায়নিক সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। হেক্সা হচ্ছে 6টা ক্লোরিন আছে এখানে, এর জন্য হেক্সাফ্লোরো। তো এখন আর এই চিত্রের মধ্যে এটা হচ্ছে ব্যাটারি, আর এই পরিবাহিত তার দ্বারা ব্যাটারিকে সংযুক্ত করা হয়েছে। তো আমরা এখন অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ধাপ সম্পর্কে জেনে নিই। কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড গলিয়ে তরলে পরিণত করা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড তরলে পরিণত করতে হলে তাপমাত্রা দিতে হয় 2050 ডিগ্রি, যা সময় সাপেক্ষ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানছি যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্রাথমিক অবস্থায় কঠিন থাকে। এই কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইডকে তরলে পরিণত করতে হলে 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে, যা অত্যন্ত কঠিন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের কি করতে হবে? অ্যালুমিনিয়াম অক্সাইডকে তরলে পরিণত করতে হলে তাপমাত্রা কমাতে হবে। এখন এই তাপমাত্রা কমানোর জন্য এটার সাথে ক্রায়োলাইট যোগ করা হয়। তাহলে এই তাপমাত্রা কমানোর জন্য, সহজে এটাকে গলিয়ে ফেলার জন্য এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ক্রায়োলাইট যোগ করতে হয়। তাহলে ক্রায়োলাইট যোগ করলে কি হবে? ক্রায়োলাইট যোগ করলে অ্যালুমিনিয়াম অক্সাইড 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যাবে। আশা করি বুঝতে পেরেছো কেন এখানে ক্রায়োলাইট যোগ করা হয়েছে। ক্রায়োলাইট এই জন্য যোগ করা হয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ক্রায়োলাইট যোগ করলে অ্যালুমিনিয়াম অক্সাইড কম তাপমাত্রায় অর্থাৎ 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলে যায়। আর এই অ্যালুমিনিয়াম অক্সাইড গলে উৎপন্ন হয় 2 মোল অ্যালুমিনিয়াম ও 3 মোল অক্সিজেন। মনে রাখবা 3 মোল অক্সিজেন, 2 মোল অ্যালুমিনিয়াম। এখানে দেখো উৎপাদনের মধ্যে খেয়াল করে অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম আমরা জানি 3টে ইলেকট্রন ত্যাগ করে। এখানে যেহেতু 2টা অ্যালুমিনিয়াম, তাহলে 6টা ইলেকট্রন ত্যাগ করেছে। অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন ত্যাগ করেছে। এই 6টা ইলেকট্রন গ্রহণ করেছে কে? 3টা অক্সিজেন। আমরা জানি একটা অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে, অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন গ্রহণ করে 2টি, কারণ অক্সিজেনের সর্বশেষ বহিঃস্তরে আছে 6।
অষ্টক পূর্ণ করার জন্য তার ইলেকট্রন আছে দরকার আছে 2, সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 3টা অক্সিজেন গ্রহণ করবে 6টা ইলেকট্রন। যে 6টা ইলেকট্রন অ্যালুমিনিয়াম ত্যাগ করেছিল সে 6টা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করবে। এখন কি হবে? এখন হবে যে অ্যালুমিনিয়ামকে যদি আমরা মুক্ত করতে চাই, অ্যালুমিনিয়াম যে ইলেকট্রনগুলো ত্যাগ করেছিল, যে 6টা ইলেকট্রন ত্যাগ করেছিল সেই 6টা ইলেকট্রন গ্রহণ করবে, আর অপরপক্ষে অক্সিজেন সেই ইলেকট্রনগুলো ত্যাগ করবে। তাহলে অ্যালুমিনিয়াম এখানে ইলেকট্রন গ্রহণ করবে, অক্সিজেন ইলেকট্রন এখানে ত্যাগ করবে। এখানে অ্যানোডে কি হবে? দেখো এখানে অ্যানোডে কি হবে? অক্সিজেন ইলেকট্রন এখানে কি করতেছে? অক্সিজেন এখানে ইলেকট্রন ত্যাগ করতেছে। তাহলে ত্যাগ করলে আমরা জানি এখানে ত্যাগ করলে অক্সিজেন ত্যাগ করলে অক্সিজেন গ্যাসে পরিণত হয়। তাহলে 6টা ইলেকট্রন ত্যাগ করতেছে। কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। কয়টা অক্সিজেন? 3টা অক্সিজেন। 3টা অক্সিজেন 6টা ইলেকট্রন ত্যাগ করবে। আমরা জানি একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে 3টা অক্সিজেন 6টা ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য সে 6টা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। এরপরে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে ওই 6টা ইলেকট্রন কি করবে? ক্যাথোডে গিয়ে অ্যালুমিনিয়ামটা এখানে এসে অ্যালুমিনিয়ামের ক্যাথোডে এসে কি করবে? ওই 3টা ইলেকট্রন গ্রহণ করবে। একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। কোথায়? এই ক্যাথোডে এসে 6টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম 2টা মুক্ত হয়ে যাবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম এগুলো মুক্ত হয়ে এই পথে দিয়ে বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে অক্সিজেন -2 এটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, আর অ্যালুমিনিয়াম 3+ এই ক্যাথোডে গিয়ে ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। যে ইলেকট্রনটা অক্সিজেন ত্যাগ করেছিল সেই ইলেকট্রনগুলো এখান দিয়ে চলাচল করে অ্যালুমিনিয়াম কাছে আসবে, আর অ্যালুমিনিয়াম এখানে কি করবে? ক্যাথোডে থেকে অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করবে। এইভাবে আদান প্রদানের মাধ্যমে অ্যালুমিনিয়ামটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হয়ে এই পথে বের হয়ে যাবে। তাহলে এইভাবে অ্যালুমিনিয়াম কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। তো সুতরাং আমরা বুঝতে পেরেছি কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব। তোমরা এটি মনোযোগ সহকারে পড়বে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। এখন আমি আলোচনা করব কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি বলতে কি বোঝায়? আমরা জানি সক্রিয়তা সিরিজের মধ্যম সক্রিয় যে ধাতুগুলো আছে, এগুলো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তাহলে কার্বন বিজারণ পদ্ধতি সক্রিয়তা সিরিজের মধ্যম সক্রিয় ধাতু যেমন জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ফেরিয়াম, লেড, এই যে এই ধাতুগুলো কার্বন বিজারণ মাধ্যমে নিষ্কাশন করা হয়। তাহলে এই ধাতুগুলো হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু, আর এগুলো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ধাতুর অক্সাইডের সাথে কার্বন যোগ করে উত্তপ্ত করলে ধাতু আলাদা হয়ে যাবে, আর এই পদ্ধতিকে বলা হবে কার্বন বিজারণ পদ্ধতি। আমি আবার বলতেছি, মধ্যম সক্রিয় যে ধাতুগুলো আছে যেমন এখানে জিঙ্ক, ফেরিয়াম, লেড, হ্যাঁ, এই ধাতুগুলো নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে। তো কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু যেমন জিঙ্ক, ফেরিয়াম, লেড, এই ধাতু যে অক্সাইডগুলো আছে এগুলোর সাথে কার্বন যোগ করে উত্তপ্ত করলে জিঙ্ক, ফেরিয়াম, লেড এগুলো আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই জিঙ্কের ধাতুর অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড, ফেরিয়াম হচ্ছে ফেরিয়াম অক্সাইড, লেড হচ্ছে লেড অক্সাইড। এই ধাতুর সাথে অক্সিজেন, ফেরিয়াম ধাতুর সাথে অক্সিজেন, লেড ধাতুর সাথে অক্সিজেন, এগুলোকে বলা হয় ধাতুর অক্সাইড। এই ধাতুর অক্সাইডের সাথে কার্বন যোগ করব, তাহলে জিঙ্কের সাথে যোগ করা হবে কার্বন, যোগ করে তাপ দেওয়া হয়, এটা হচ্ছে ডেল্টা।
তাপের চিহ্ন, তাপ দিলে তাহলে এখানে কার্বন কি করবে, অক্সিজেনকে নিয়ে আলাদা হয়ে যাবে আর জিঙ্ক মুক্ত হয়ে যাবে, উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড। এরপরে ফেরিয়াম অক্সাইড, এটার সাথে কার্বন যোগ করলে ফেরিয়াম আলাদা হয়ে যাবে আর কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে উৎপন্ন করবে কার্বন মনোক্সাইড। আর লেড অক্সাইড, এটার সাথে কার্বন যোগ করে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত মানে ডেল্টা চিহ্ন, ডেল্টা দ্বারা বোঝাবো উত্তপ্ত করা হয়েছে। তাহলে এখানে উৎপন্ন হবে কার্বন আর অক্সিজেন একসাথে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড আর লেড মুক্ত হয়ে যাবে। দেখো এখানে জিঙ্ক, ফেরিয়াম, লেড এগুলো মুক্ত হয়ে গেছে। এইভাবে আমরা ধাতুগুলো আমরা নিষ্কাশন করব। আর এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। অর্থাৎ মধ্যম সক্রিয় যে ধাতুগুলো আছে এই ধাতুর অক্সাইডের সাথে যখন কার্বন দ্বারা নিয়ে উত্তপ্ত করলে এই কার্বন কি হয়ে যাবে, এই কার্বন কি করবে, এই ধাতুগুলোকে মুক্ত করে দিবে আর উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড। আর এটাকে বলা হবে কার্বন বিজারণ পদ্ধতি। এরপরে আমরা আলোচনা করব স্ববিজারণ পদ্ধতি। কপার স্ববিজারণ পদ্ধতি হচ্ছে স্ববিজারণ পদ্ধতি। কপার, মার্কারি, গোল্ড এই সক্রিয়তা সিরিজে কম সক্রিয় যে ধাতুগুলো আছে এগুলো নিজেই বিজারিত হয়, নিজেই বিজারিত হয়ে যায়। আর যখন এই ধাতুগুলো যখন নিজে বিজারিত হয়ে যাবে আর এই পদ্ধতিকে বলা হবে স্ববিজারণ। স্ব হচ্ছে নিজে বিজারণ হয়ে যাবে। তাহলে কপার, মার্কারি এবং গোল্ড এগুলো নিজেই বিজারিত হয়ে যাবে। তাহলে এগুলোর সাথে কোনো বিজারক যোগ না করে এই কপার অক্সাইড, মার্কারি অক্সাইড এবং গোল্ড অক্সাইড এটার সাথে যখন আমরা কোনো বিজারক যোগ না করে যদি তাপ দেওয়া হয়, উত্তপ্ত করা হয়, তাহলে এরা নিজেরাই কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। যেমন মার্কারি অক্সাইড, এটাকে তাপ দিলে তাহলে তাপ মানে অক্সিজেন দিবে, মানে বিক্রিয়া করবে মার্কারি সালফাইড, উৎপন্ন হবে মার্কারি প্লাস সালফার ডাইঅক্সাইড। এইভাবে কপার সালফাইড, এটাতে অক্সিজেন যোগ করলে হবে কপার প্লাস সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ দেখো এই যে মার্কারি সালফাইড এবং কপার সালফাইড এটার সাথে যখন আমরা তাপ দিই, তাপ দেওয়া মানে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এখানে অক্সিজেন এবং সালফার একসাথে হয়ে যাবে, আর এখানে মার্কারি আলাদা হয়ে যাবে, এখানে কপার আলাদা হয়ে যাবে। এই পদ্ধতিকে বলা হবে স্ববিজারণ পদ্ধতি। তাহলে স্ববিজারণ পদ্ধতি হচ্ছে যে ধাতুগুলো নিজে কোনো বিজারক ছাড়া উত্তপ্ত করলে নিজেই আলাদা হয়ে যায়, তাকে বলা হবে স্ববিজারণ পদ্ধতি। কোনো বিজারক যোগ না করে ধাতুর অক্সাইডগুলোকে উত্তপ্ত করলে যদি ধাতুগুলো নিষ্কাশিত হয়ে যায় তাকে বলা হবে স্ববিজারণ পদ্ধতি। আর কার্বন বিজারণ পদ্ধতি হচ্ছে ধাতুর অক্সাইডের সাথে অক্সিজেন যোগ করলে, কার্বন যোগ করলে, ধাতুর অক্সাইডের সাথে যখন কার্বন যোগ করা হয় তখন ধাতু আলাদা হয়ে যায়। এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। আমরা আজকে এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কীভাবে ধাতু নিষ্কাশন করব, কার্বন বিজারণ পদ্ধতি জেনেছি, স্ববিজারণ পদ্ধতি জেনেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আজকের জন্য এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।